শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। ডাকসু নির্বাচন ফলাফলের ক্ষেত্রে বিশ্লেষকদের সকল সমীকরণ ভেঙে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ছাত্রদলের যে পরাজয় সেটি নিয়েও বিশ্লেষণ চলছে যে এ ধরনের পরাজয় কি আসলে প্রত্যাশিত ছিল কিনা কিংবা অনুমেয় ছিল কিনা, অনুমান করা যাচ্ছিল কিনা, এইসব বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সঙ্গত কারণে আমরা রেখেছি শিবিরের ভূমিধস বিজয়, ছাত্রদলের ভরাডুবি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, রয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। ডাকসুর ভোটের ফলাফলের প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে মনে করেন বিশ্লেষকরা। কল্যাণমূলক কর্মকাণ্ড এই শিবিরকে অন্যদের থেকে এগিয়ে নিয়েছে বললেন শিক্ষার্থীরা। স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের। ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল প্রশ্ন বিএনপির। বিজয়ীদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার আহ্বান। কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, প্রতীক্ষায় 12,000 শিক্ষার্থী। 21 কেন্দ্রে সকাল 9টা থেকে চলবে ভোট। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। পূবালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে শেখ হাসিনার একটি লকার ও 56 লাখ টাকার এফডিআর জব্দ করেছে এনবিআর গোয়েন্দা দল। এবং 2026 সালের জন্য হজ নিবন্ধনের সময়সীমা 12 অক্টোবর। এরপর আবেদন গ্রহণ করা হবে না বলছে ধর্ম মন্ত্রণালয়। দর্শক, আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় বুঝতেই পারছেন যে বিষয়, প্রশ্নটি একেবারে প্রথমেই এবং সবার মধ্যেই সারাদিনই ঘুরপাক খাচ্ছিল যে নির্বাচন হবে, হার জিত থাকবে, কখনো যাকে দ্বিতীয় দল মনে করা হয়েছে সে প্রথমে চলে আসবে, প্রথম দল হয়তো দ্বিতীয়তে যাবে। কিন্তু ফলাফলটা যেরকম হলো ডাকসু নির্বাচনে, এই যে ব্যবধান, এটিকে আসলে কিভাবে দেখছেন সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ। আজকে সারা দিন এই তর্ক বিতর্ক বিশ্লেষণ যে সারা বাংলাদেশে চলেছে, তার মানে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন এবং যারা বলে যে ডাকসু নির্বাচন হচ্ছে তাতে কি হয়েছে, ডাকসু নির্বাচন যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা কিন্তু আমি স্বীকার করি। এবং আমার প্রথমেই যেটা আমি বলছি যে যারা আগামী গত ডাকসুতে জিতছে, জয়লাভ যারা করেছে, ছাত্রছাত্রীদের যে রায় দিয়েছে, এই বিজয়ের যে নেতৃবৃন্দ, তাদের আমি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দল বিএনপির তরফ থেকেও তাকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা, প্রায় 40,000 ভোটার, 80% ভোট কাস্ট হয়েছে যতদূর আমার মনে পড়ে, 78%। সব ছাত্রছাত্রীদেরকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ডাকসু নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে এবং একটা ফলাফল হয়েছে। এখন আপনার প্রশ্নে আপনি ফিরে আসি, যে বলছেন প্রথম যে কথাটা বললেন টাইটেলে যে ছাত্র শিবিরের জয়লাভ, এটা আমি মনে করি ছাত্র শিবিরের জয়লাভ হয়নি। কারণ এখানে ছাত্র শিবির তার নাম গোপন করে, তার নাম লুকিয়ে সাধারণ ছাত্র ঐক্য পরিষদ বা সমন্বিত ঐক্য পরিষদ একটা কি দিয়েছে, অর্থাৎ নিজের নামে রাজনীতি করার যে সৎ সাহস সেটা হারিয়ে একটা কৌশল নিয়েছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে গত 17 বছরে ক্যাম্পাসে একমাত্র দল ছাত্র দল যারা কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি, এবং এই 17 বছরে ইসলামী ছাত্র শিবির তার কৌশল বদলে
একদম বদলে ফেলে আপনার নিজেকে কেমোফ্লেজ করে ছাত্রলীগের সাথে মিশে গেছে। তার মানে গত 17 বছরে ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্র শিবির তার কাজটা করে গেছে। অর্থাৎ 17 বছর তারা ক্যাম্পাসে ছিল, অর্থাৎ ভিকটিম 17 বছর থাকতে পারেনি ছাত্রদল। ছাত্র শিবির ক্যাম্পাসে তার কেমোফ্লেজ করে থেকে গেছে। যে মাও সেতুং একটা কথা বলতো যে বিপ্লবীরা আপনার এমনভাবে নিজেকে লুকিয়ে ফেলবে যেমন পানির ভিতরে মাছকে দেখা যায় না। তো মাও সেতুং যদি আজকে বেঁচে থাকতো তিনিও লজ্জা পাতেন যে কীভাবে কেমোফ্লেজ করে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রেখেছে এই ক্যাম্পাসে। তার মানে 17 বছর তারা ক্যাম্পাসে ছিল ছাত্রলীগের সাথে। এখন যখন 5ই আগস্ট হলো তখন দেখবেন তারা তাদের নিজের আত্মপরিচয় বেরিয়ে আসলো। মোসাদের একটা বই পড়েছিলাম কিভাবে আপনার ফিলিস্তিনিদেরকে গ্রেফতার করে, হামাসদের গ্রেফতার করে, ওদের ওই মোসাদের ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মোসাদ একটা বইয়ের নাম আছে। আমি এখানে পড়ে আমি অবাক হয়েছি যে 5ই আগস্টের পর তারা তাদের নিজের স্বরূপে ফিরে আসলো। এবং ছাত্রলীগ যারা পালিয়ে গেল ক্যাম্পাস থেকে, সবাই তো পালায়নি, 10% বা 20% পালাইছে বা 50, আর সব তখন ওদের সাথে আবার মিশে গেল। আচ্ছা, প্র্যাকটিসটা দেখেন, এটা হলো কৌশল। এর সাথে আসে হলো বৈষম্য বিরোধীর যে অংশটা আপনার এনসিপিতে চলে গেল। বৈষম্য বিরোধী ছাত্র বলতে আমরা সবাইকে বুঝি, কিন্তু এনসিপির সাথে একটা অংশ চলে গেল, তারাও কিন্তু এটার একটা পার্ট। তার মানে এনসিপি, ছাত্র শিবির আর এবং ছাত্রলীগ একাট্টা হয়ে ক্যাম্পাসে থাকলো 5ই আগস্টের পরে। আর ঠিক তখন ছাত্রদল 17 বছরের রাজনৈতিক প্র্যাকটিস থেকে সরে এসে ক্যাম্পাসে প্রথম ইন্ট্রোডিউস হলো। আফটার 17 ইয়ার্স ইন্ট্রোডিউস হলো। এসেই তারা প্রথম যে চ্যালেঞ্জটাই পড়লো সেটা হলো যে ওরা একটা ন্যারেটিভ তৈরি করলো, ছাত্র শিবির একটা ন্যারেটিভ তৈরি করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না, একটা ন্যারেটিভ দাঁড় করলো। এবং দেখা যাচ্ছে যে এই ন্যারেটিভটা আপনার বিভিন্ন হলে যে 17 বছরে যে নির্যাতন, গণরুম গেস্টরুমের যে নির্যাতন, তার ফলে ছাত্ররা যে ট্রমাটাইজ হয়েছিল, ট্রমা ছিল, এইটাকে ছাত্রলীগ কাজে, ছাত্র শিবির, ছাত্রলীগ আর আপনার ওই যে এনসিপি কাজে লাগালো কি হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। সুতরাং তারা বললো কি ইন্ডিভিজুয়াল প্যানেল দিল, কিন্তু এটা ছিল একটা ইরেশনাল ইললজিক্যাল কথা। কারণ গত 17 বছর যারা হলে ওই গণরুম গেস্টরুম করছে, নেক্সট যারা করবে না। কিন্তু ছাত্র রাজনীতির সাথে হলে হলে রাজনীতি করাটার যৌক্তিকতা এবং যথেষ্ট প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা রয়েছে। ছাত্রদল সেখানে স্ট্যান্ড নিল, তার পপুলারিটি যাই প্র্যাকটিসে পপুলারিটিটা হয়তো মাইনাসে গেল, কিন্তু ছাত্রদল স্ট্যান্ড নিল। সে বললো না, হলেও ছাত্র রাজনীতি করতে দিতে হবে। সে তার হল কমিটিগুলো দিল। এইখানে মনে করেন ছাত্রদের তাৎক্ষণিক একটা ইমোশন কাজে লেগেছে যে হলে হলে ছাত্র রাজনীতি করলে তাহলে তো গত 17 বছরে আমরা যা দেখেছি সেটা যদি আবার ফিরে আসে, এই যে ট্রমাটা, এইটা কিন্তু বেশি দিন এইসব প্র্যাকটিস বেশি দিন কাজে লাগবে না। এই জিনিসটা হয়েছে এখানে। ওই সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের বিজয়, সেখানে ছাত্র শিবিরও রয়েছে। আর যেটা বলছেন ভূমিধস বিজয়, আসলে তো ভূমিধস বিজয় না। আপনি দেখেন না, আমরা প্রায় 5000 প্লাস ভোট পেয়েছি, বামপন্থী একজন পেয়েছে প্রায় 5000 ভোট, তাই না? উমামা পেয়েছে প্রায় 4000 বা 3000 ভোট, আমার মনে নেই। এই ভোট যদি যোগ হতো তাহলে কি ছাত্র শিবির এই সম্মিলিত প্যানেল জিততে পারে? অতএব সবাই ইন্ডিভিজুয়ালি দাঁড়িয়েছে পাশে ইসলামী ছাত্র শিবির, ছাত্রলীগ আর এনসিপি একটা ন্যারেটিভ তৈরি করিয়েছে। যেহেতু 17 বছর ছিল, তারা একটা কালচারটা করে গেছে। এই জন্য আজকে এই নির্বাচনে এই অবস্থা। সেকেন্ডলি, এতগুলো বললাম 1, 2, 3, 4 করে, এখন আরেকটা বক্তব্য দিই যে প্রশাসনের কথা আছেন। প্রশাসনের ভিসি এবং প্রক্টর এরা তো জামাতের একদম ব্র্যান্ডেড জামাত, তাই না? প্রশাসনের ভিসি স্যারের সামনে যখন ছাত্রদল হল কমিটিগুলো ঘোষণা করলো, তখন ভিসি স্যারের সামনে, প্রক্টরের স্যারের সামনে ছাত্রদলের নাম ধরে গালিগালাজ করা হলো। ভিসি স্যার নিজেকে নীরব রাখলেন, নিশ্চুপ থাকলেন, প্রকারান্তরে সমর্থনই দেওয়া হলো।
প্রক্টর হলো নাকি ওই অঞ্চলের ওই যে শাহবাগ বা কাঠামোন অঞ্চলে জামাতের একটা পদধারী লোক। আচ্ছা। আর আপনি দেখেছেন নির্বাচনের দিন আমরা কিছু ব্যালট পেয়েছি, আপনার যে ব্যালটের ভিপিজিএস এর ভোটটা নাকি আগে দেওয়া হয়েছে এবং সাররা সেটা ভুল স্বীকারও করেছে। হ্যাঁ, ভুল হতেও পারে, আবার এটাকে আপনি একটা রিগিং হিসেবেও ধরতে পারেন। তারপরে দেখেছেন যে আমাদের ছাত্রদল যখন যেহেতু 41টা ভোট 41টা লোকের ব্যালট নাম্বার আমরা যখন প্রোভাইড করতে যাই আপনার সংরক্ষিত এলাকার বাইরে, তখন একজন মহিলা একজন ম্যাডাম বেরোয় এসে ছাত্রদলকে হুমকি দিচ্ছে, অথচ তার সামনে দিয়ে ছাত্র শিবিরের কর্মীরা তারা এবং ওই সমর্থিত ছাত্র সংসদ কর্মীরা তাদের ওই যে ব্যালট পেপারটা যাচ্ছে, কিছুই বলছে না। এবং আরেকটা দেখেন, আমরা আরেকটা দেখলাম যে দেখেন যে ভোট গণার সময় আপনার ছাত্র শিবিরের ওই সমর্থিত সাধারণ ছাত্র ঐক্য পরিষদের ভিপি পদে তাকে ওখানে নিয়ে যাওয়া হলো, অন্য প্রার্থীকে ঢুকতে দেওয়া হলো না। এটা একটা আপনার অনিয়ম। তারপরে এবার দেখবেন ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয় আছে, যেটাকে ম্যানিপুলেটিং বা ইঞ্জিনিয়ারিং আমরা ইলেকশনের ভাষায় বলি। দেখবেন অনেক প্রার্থী বলছে যে আমি আমার ভোটটা দিছি, সেই ভোট শূন্য ভোট। আচ্ছা, লজিক্যাল ভাই, আমি তো আমারে ভোটটা দেবো, সেই ভোটটা গেল কই? আমি তো আমারে ভোটটা দেবো, সেই ভোটটা গেল কই? এবং দেখছেন যে আমাদের যে এনসিপি যারা এই আন্দোলনের পোস্টার ভাই হিসাবে দাবি করে, তাদের ভোটের পরিমাণ দেখেন, এই ভোটটা কোথায় গিয়েছে। এটা একটা ওই যে সাধারণ ছাত্র ঐক্য পরিষদ একটা ডামি দাঁড়িয়েছে, আর একটা ডামি দাঁড়িয়েছে, মূলটা হলো সাধারণ ছাত্র ওইটা শিবিরের এই ট্যাকটিসটা খাটিয়েছে। এবং আপনি দেখবেন যে কোনো পদের এবং কোনো এই যে ভোটের যে গ্যাপটা হওয়ার কারণ হলো যে এই যে 3টে সংগঠনের ভোট আর ইঞ্জিনিয়ারিংয়ের কথা যেটুকু বললাম, যে শিক্ষকরা যেহেতু প্রশাসন পুরো জামাত শিবির দ্বারা স্যাচুরেটেড। কারণ আমি দেখলাম বাংলাদেশে, বুঝছেন, যে সমস্ত স্মার্ট জায়গাগুলো আছে, মানে যেগুলো প্রয়োজন, যেমন প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস, এই যে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, আরও যে এইসব প্রতিষ্ঠানে কিন্তু জামাত ইসলামের একটা দেখবেন প্রভাব বলয় তারা তৈরি করেছে, বুঝছেন। এবং এই জন্য দেখবেন যে এই প্রভাব বলয়টা বজায় রাখার জন্য তারা কিন্তু জাতীয় নির্বাচনকে আমি আসবো সেই প্রসঙ্গে, কেন আপনারা সেই প্রভাব রাখতে পারছেন না, ওনারা কেন রাখতে পারছে, কিংবা কৌশলের কথা বলছেন, সেই কৌশলেই কি আপনারা হেরে যাচ্ছেন কিনা, সেগুলো নিয়ে আলাপ করব। জনাব জাহিদ চৌধুরী, যে বিষয়গুলো আমরা বলছিলাম, আপনার মূল্যায়ন শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হেলাল ভাইকে। হেলাল ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু ওনার নখদর্পণে উনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন এবং সুনামের সাথে দিয়েছেন, ওনার একটা ব্যাপক পরিচিতি আছে। হেলাল ভাই মূল্যায়নটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি কেন শুনছিলাম দেখেন, আমি সাংবাদিকতা করি প্রায় 40 বছর। দৈনিক বাংলা, মানব জমিন, আমার দেশ, বাংলা বাজার পত্রিকা, 4টা মূল স্ট্রিম পত্রিকা এবং মেজর মানে মাঠে সাংবাদিকতা করে আসছি। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমি বিএনপি বিট, যেটা বলে যে আমি বিএনপি বিটটা কভার করেছি দীর্ঘদিন, পার্লামেন্ট কভার করেছি, প্রাইম মিনিস্টার অফিস কভার করেছি, অপোজিশন লিডার অফিস, মানে বেগম জিয়ার পুরো রাজনৈতিক জীবনটা সাংবাদিক হিসেবে আমি খুব কাছ থেকে বিএনপির নেত্রী এবং বিএনপি দল হিসেবে কভার করেছি। এই জন্য আমি একটু মনোযোগ দিয়ে শুনলাম। এখনও আমি অ্যাক্টিভলি সাংবাদিকতা করছি, যদিও আমি ম্যানেজারিয়াল পোস্ট, কিছুটা ম্যানেজিং এডিটর, যেটা সাংবাদিকতা এবং এর সাথে সম্পৃক্ত আমার দেশের সাথে। তো এই সব মিলে আমি হেলাল ভাইয়ের বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এখানে কয়েকটা বিষয় আপনি যদি আমাকে সুযোগ দেন আর হেলাল ভাই যদি বিষয়টাকে অন্যভাবে না আনেন, আমি বলতে পারি। প্রথমত আমি যেটা বলবো যে আমি ধন্যবাদ দিতে চাই বিএনপিকে এবং ছাত্রদলকে, যে তারা এই ডাকসু নির্বাচনের পরে যারা বিজয়ী হয়েছেন, এই মুহূর্তে যেটা হেলাল ভাই বললেন, এর আগে দিনের বেলা আমরা দেখছি যে সালাউদ্দিন সাহেব অভিনন্দন জানিয়েছেন নতুন কমিটিকে, এবং বিশেষ করে গত রাতে যখন ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়, এরপরে সাংঘাতিক একটা টেন্স সিচুয়েশন ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘ সময় ধরে
বিরাজ করছিল, ছাত্র শিবির, ছাত্রদল পাশাপাশি অবস্থান নিয়ে বিভিন্ন প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা বাহিনী সব, এই ধরনের একটা মুহূর্তে বিএনপির নেতৃত্ব এবং ছাত্রদলের নেতৃত্ব যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং এইটা কোনো সংঘাতের দিকে যায়নি, এইটার জন্য আমি শুরুতেই বলবো যে এটা সাংঘাতিক একটা ভালো কাজ তারা করেছেন এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। আমার এখানে ডাকসুর একটা ইস্যুকে কেন্দ্র করে যাতে এখানে একটা কেওটিক সিচুয়েশন হয়, যারা পতিত স্বৈরাচার এবং যারা বাইরে থেকে বাংলাদেশের উপর এখনও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তারা এটা কিন্তু খুবই সক্রিয় ছিল এবং তারা চেষ্টা করেছিল, এই ফাঁদে বিএনপি পা দেয়নি। এইটাকে আমি অবশ্যই বিএনপিকে সাধুবাদ দিই যে তারা এটা ভালো নেতৃত্বের পরিচয় দিয়েছেন এবং জাতীয় স্বার্থে তারা সিদ্ধান্তগুলো সেইভাবে নিয়েছে। এখন আরেকটা বিষয় আমি আসি যে হেলাল ভাই যেভাবে মূল্যায়ন করছিলেন যে কেন তারা হেরে গেলেন কিংবা কেন ছাত্রদল ডাকসুতে হেরে গেল, এই মূল্যায়নের সাথে হেলাল ভাইয়ের বক্তব্যের সাথে কিছু আমি মনে করি যে উনি ঠিকই বলেছেন, কিন্তু অনেকগুলোর সাথে আমি দ্বিমত পোষণ করি। আর দ্বিমত পোষণের জায়গাগুলো আমি বলতে চাচ্ছি, এর পাশাপাশি আমি যেটা বলতে চাই যে আরও বেশ কিছু বিষয় আছে। বিএনপি মুখপাত্র হিসেবে উনি মানে বিএনপির এই মুহূর্তে যারা তরুণ নেতৃত্ব তুলনামূলকভাবে মানে মেইন নেতৃত্বে যারা আছেন তার মধ্যে উনিও আছেন। তো বিএনপির যদি বক্তব্যটা হেলাল ভাইয়ের বক্তব্য বিএনপির বক্তব্য সেম হয়ে থাকে, তারা সাংগঠনিকভাবে আনুষ্ঠানিকভাবে বিএনপি কিন্তু এটা কোনো মূল্যায়ন এখনও করেনি, তারা কোনো মিটিং করেনি আমি যতটুকু জানি, কিংবা ইভেন অফিসিয়াল স্টেটমেন্টও আসেনি। তারপরে আমি ধরে নিলাম যে উনি ওনার বক্তব্যই বিএনপির বক্তব্য কিংবা বিএনপির বক্তব্যটা কাছাকাছি। আমরা আরও মির্জা আব্বাসের বক্তব্য শুনেছি, স্থায়ী কমিটির সদস্য, অন্যান্য অনেকের বক্তব্য, সালিমা রহমানের বক্তব্য শুনেছি কিংবা অনেকের মন্তব্য দেখেছি। তারা যে জিনিসগুলোকে এখানে কনসিডারেশনে আনছেন না বলে আমার কাছে মনে হয়, প্রতীয়মান যেগুলো আনছেন সেগুলোতে ডিফার করেন আপনি, যেমন বলছে ক্যামোফ্লেক্সের কথা, যে দীর্ঘদিন তারা যেহেতু ছিল সুতরাং তাদের সাথে না, আমি 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 তারা আনছেন না বলে ওই কথাগুলোতেও যাচ্ছি আমি। যেগুলো একটা জিনিস হলো, আচ্ছা আপনার কথা ধরেই আমি ক্যামোফ্লেক্সের কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সেইগুলোই যেগুলো ওনারা বলছেন সেটা নিয়ে বলি, তারপরে পরে বলি যে ক্যামোফ্লেক্স করে ওই 15.5 বছরে যে অবস্থা সৃষ্টি করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, ফেসিবাদী সরকার, এখানে যদি একটি রাজনৈতিক দল তার কৌশল অবলম্বন করে সে টিকে থাকে এবং তার রাজনীতিকে ধরে রাখে, আমি তো এটা তার সফলতা বলবো। এবং এটাকে আমি নেগেটিভলি দেখার কোনো কারণ মনে করি না, এটাকে আমি পজিটিভলি নিব। যদি ছাত্র শিবির সত্যি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা করে থাকতে পারে এবং এখন এসে যেটা মনে হচ্ছে যে তারা এটা করেছে, তাইলে এটা তার রাজনৈতিক কৌশল, এটা তো সফলতা। এটাকে উনি নেগেটিভলি কেন দেখছেন? দিস ইজ মাই কোয়েশ্চন খুব ক্লিয়ারলি। যে এখানে হেলাল ভাই মুসাদের কথা আনছেন, আচ্ছা কৌশলটা এক্সপ্লেইন করেছেন। তারপরে উনি যেটা মুসাদের কথা বলেছেন, মাও সেতুংয়ের কথা উদ্ধৃতি দিয়েছেন, আমি বলবো যে এই সবগুলাই তো রাজনীতির মধ্যে থাকবে। আমি আমার রাজনীতিটাকে ধরে রাখবো নানা প্রতিকূলতার মধ্যে, নানা কৌশল অবলম্বন করে, সেটাই তো স্বাভাবিক। আমি খুব যদি অসৎ কোনো কিছু করি, আচ্ছা তাইলে সেটা নিয়ে একটা মতদ্বৈততা থাকতে পারে। হল সংসদের যে কমিটির কথা বলা হয়েছে, হলের যে বিষয়টা বলছেন, এটা একটা ইস্যু হতে পারে। উনি তো এটা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে হলগুলোতে 15.5 বছরে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, আর ছাত্ররা এটার সাথে কিন্তু আমি ওনার বক্তব্যের সাথে অনেকটা একমত পোষণ করি যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে মনে করেছে যে এখনো আবার যদি এখানে হলে ছাত্র রাজনীতি শুরু হয় এবং অ্যাক্টিভ থাকে, তাহলে হয়তো আবার এই পরিবেশ ফিরে আসবে। তারা এটা ভয় পেয়ে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার অর্থ ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখানে শিবির যে বক্তব্যটা দিয়েছে তার পক্ষে তারা অবস্থান নিয়েছে। সুতরাং এটাও আমি মনে করব যে এটা আপনার কৌশলগত বিষয়, এই কৌশলে আপনারা হয়তো ভুল করেছেন, ওই সময় এইভাবে এটাকে না নিতে পারতেন, অথবা আপনারা ঠিক ছিলেন, ছাত্ররা আপনাদের এই বক্তব্যটাকে গ্রহণ করেনি, তাদের বক্তব্যটাই গ্রহণ করেছে। এখানেও কিন্তু তারা আপনারা ডিফিটেড হয়ে গেছেন তাদের কাছে, তাদের কৌশলের কাছে। আরেকটা বিষয় যেটা আমি টোটাল কথাটা আমার কাছে মনে হচ্ছে যে হেলাল ভাই যা বললেন যে বিএনপি কিংবা ছাত্রদল এখন একটা ডিফেন্সিভ মুডে চলে আসছে, ওনারা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিচ্ছেন। হ্যাঁ, এটা আত্মসমালোচনা করছেন, আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিচ্ছেন যে কেন আমরা এটা পারি নাই, কিন্তু এটা তো আপনার যাওয়ার কথা ছিল না।
তাইলে আপনাদের পলিসিগত কিছু ভুল ছিল, যে পলিসিগত ভুলের কারণে আপনার এই পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। এখন যদি আমি বলি যে আমি আরো কয়েকটা কথা মোটা দাগে বলতে চাই, মোটা দাগে বলতে চাই, উনি আরেকটা কথা বলছেন যেটা আজকে আপনার মির্জা আব্বাস সাহেব বলেছেন যে ছাত্রলীগের সাথে হাত মিলিয়ে তারা এই ভোটগুলো তাদের পক্ষে নিয়েছে। এটা হেলাল ভাইও বলেছেন, উনি ছাত্রলীগ এবং এনসিপি এবং ছাত্র শিবির সবার কথাই বলেছেন। মির্জা আব্বাস সাহেব বলেছেন, ওইখানে সেলিমা রহমান বলেছেন। তো মাঠের যে স্ট্যাটিস্টিক সেটা কিন্তু তা বলছে না। জগন্নাথ হলে ওনারা কিন্তু ভিপি পদে মাত্র 10টা ভোট পেয়েছে সাদিক কায়ুম, যেখানে সাদিক কায়ুম 3 গুণ ভোট পেয়েছে ছাত্রদলের আবিদের চেয়ে, সেখানে জগন্নাথ হলে ও পেয়েছে 10টা ভোট, ওনারা পেয়েছেন কত, মানে আর বাকি সব ভোটই হাজারখানেক ভোট পুরোটাই ছাত্রদল প্রার্থী পেয়েছে। তাহলে এটা তো ভিন্ন সিগন্যাল দেয়। জগন্নাথ হলে ধরে নেওয়া হয় যে ছাত্রলীগের প্রার্থীরা বেশি আছে এখানে, এটা গেল ওয়ান থিং। ওইটার আপনার এই বক্তব্যে আমি একটু ভাই জাহিদ ভাই মাইন্ড করেন, আপনি বড় ভাই হিন্দু হলেই যারা তারা ছাত্রলীগ করে, আমি সেটাও বলতেছি না, বিএনপি বিশ্বাস করে কিন্তু ডমিনেটেড। আমি বলতেছি অবশ্যই হিন্দু হলে, না না হিন্দু হলেই তা বলছি না, তারা বামপন্থীদের ভোট দিয়েছে। মেঘমুল্লাহ ওখানে 11 বেশি জিএসএ পেয়েছে, কিন্তু বিপি তো আপনারা পেয়েছেন, ইমি পায় না, কিন্তু বিপি তো আপনি মেঘমুল্লাহ বিপি ছিল, ইমি সে তো দুইটা পায় না, ইমি তো সব মিলে 68 ভোটই পেয়েছে, সেই ভোটগুলো গেল, সেই ভোটই 68 পেয়েছে তারা। মেঘমাল্লার সাথে তাইলে আপনাদের ছাত্র ইউনিয়নের সাথে আপনাদের কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিংবা বামের সাথে হয়েছে, এতগুলো ভোট পেয়েছে। আচ্ছা, এটা গেল আরেকটা বিষয়। এখন যেটা হলো যে এইটা এবং আরো বিভিন্ন জায়গায় এটা যদি তারা করে থাকে, এনসিপি কে তাদের দলে ভিড়াতে পারে, এটা তাদের কৃতিত্ব, এটাকে সমালোচনা করার কিছু নেই, এটা তাদের কৃতিত্ব। তারা যদি এনসিপি কে তাদের দলে নিয়ে যেতে পারে, হ্যাঁ অবশ্যই স্বৈরাচারের দোষর ছাত্রলীগকে যদি কোনো দল এখানে সরাসরি তাদের সাথে আঘাত করে থাকে, এটা নিয়ে সমালোচনার বিষয় আছে, কিন্তু অন্য এনসিপি কে নিয়ে তো সমালোচনার বিষয় নাই। ছাত্র ইউনিয়ন আছে এখনো, ছাত্রলীগটা অবশ্যই আছে, তারা যারা ঢাকা ইউনিভার্সিটি ছিল তারা ভোটার আছে না, নেতারা পালিয়ে গেছে হয়তো, মানে ওনার প্রশ্ন হচ্ছে তাদের ভোটগুলো গিয়েছে, তাদের ভোটগুলো যদি তারা টেনে নিতে পারে, এটা তাদের সফলতা, এটা ভোট টেনে নেওয়া। আর আন্ডারস্ট্যান্ডিং আরেকটা বিষয়, যে আপনি ভোট টেনে নিতে পারছেন কোনো কৌশলে, আর একটা হলো আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এর বাইরে আমি যেটা আন্ডারস্ট্যান্ডিং বলছি ভাই, আচ্ছা এখানে দেখেন, আপনি যদি বলেন যে 5000 পেয়েছে আপনাদের বিপি প্রার্থী আবিদের কথা, যদি 5,500 পেয়েছে, এখন উমামা 700 মনে হয়, উমামা মেঘমাল্লার বসু আর বিয়ে মিলে আপনারা 3 জন মিলে যা পেয়েছে, এই প্রায় সমপরিমাণ ভোট পেয়েছে 14,000 আপনার একাই সাদিক কায়ুম। তো এখন আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা তো বামের ভোটের উপর নির্ভর করে ছাত্রদল তো নির্বাচন করে নাই, না না না, উমামার উপরে তো নির্বাচন করে নাই, 89 ডাকসু নির্বাচন মনে আছে, আমাদের বিরুদ্ধে সবাই দাঁড়াইছিল, ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে আমরা কিন্তু 1-1,500 ভোটে হারছিলাম, সবাই দাঁড়ানোর পরে। আমি সেটা বলছি যে এই যে মানে শিবিরে এই যে ছাত্র পরিষদের এন্ট্রি ভোট যে পোরশনটা, এটা ডিসপ্লিট হয়ে গেছে, এটা বলছি। আচ্ছা, আমি এটাকে কৌশল না, আচ্ছা এটা কৌশল, আমি বলছি এটা কৌশলে তারা জিতে গেছে। আচ্ছা, আমি যেটা বারবার বলতে চাচ্ছি, আপনারা ন্যারেটিভ একটু বলি, তারপরে এই ন্যারেটিভ নিয়ে তারপরে আরো ডিটেইলস বলবো। যেটা হলো যে যেখানে আপনারা পিন পয়েন্টেড করছেন না, আমরা মনে করছি গত একটা বছর থেকে। আচ্ছা, এইটার আরেকটা জিনিস উনি বলছেন যে 17 বছর ধরে আমরা ক্যাম্পাসে ছিলাম না, বাইরেই ছিলাম, আর ছাত্র শিবির ছিল, তো অ্যাক্টিভিটিস তো ছিল, ছাত্র শিবির তাদের সংগঠনের পরিচিতি ছিল না, কিন্তু তাদের একটা ক্লিন ইমেজ নিয়ে তারা সাধারণ ছাত্রদের সাথে মিশে গেছে, ইন্টারঅ্যাকশন করতে পারছে, যেটা ছাত্রদল পারেনি। ছাত্রদল গত 1 বছর সময় তো পেয়েছিল, এই 1 বছর সময় এটা গুছিয়ে আনতে পারে নাই কেন, এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে। সুতরাং আপনারা যে বক্তব্য নিয়ে সাধারণ ছাত্রদের কাছে গেছেন, সেই সাধারণ ছাত্রটা হয়তো সেই বক্তব্যটাকে গ্রহণ করেনি। আপনাদের মূল্যায়নে যদি এই বিষয়গুলা স্পষ্টভাবে আসে, ইন্টারনাল মূল্যায়ন, আমি বলি না যে টেলিভিশনের সামনে এসে আপনি বলেন, কিন্তু যদি আপনারা প্রকৃত এটা মূল্যায়ন করতে পারেন যে কেন আমরা ডাকসুতে, কারণ ধরে নেওয়া হয় যে এখানে আসবো আমি আমাকে বাকি বক্তব্যটা বলতে অবশ্যই বক্তব্য দেবেন, আজুল বাড়ি হেলাল ভাইও বলবেন, একটা নিয়ম মাফিক বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আজিজুল বাড়ি হেলাল,
এখানে একটি প্রসঙ্গ বলবার চেষ্টা হচ্ছে আজকে, যেহেতু সারাদিনই আপনি বলছেন যে এই বিষয়গুলো নিয়ে নানা বিচার বিশ্লেষণ হচ্ছে, আপনার কাছে মনে হয় কিনা গত এক বছরে বিএনপির মূল দল হিসেবে এবং তার যে অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, অন্যান্য আরও যে দলের তাদের বিভিন্ন কর্মকাণ্ড এই ডাকসুর পথটাকে অনেকটা পঙ্কিল করে দিয়েছিল, এবং যারকে একটা চ্যালেঞ্জ হিসেবেও অনেকে সেই বিষয়টিও কি এখানে একটা নেতিবাচক প্রভাব পড়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না দেখেন, এখন তো বাংলাদেশের রাজনীতি বা পৃথিবীর রাজনীতির ন্যারেটিভের একটা খেলা, কে কত বয়ান তৈরি করতে পারে। এখন শুধু তৈরি করলে তো হবে না, এই জিনিসটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, তাই না? ফলাফল মানুষের কাছে নিয়ে যেতে হবে। এবং বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, আপনি যেটা বললেন, সেই অভিযোগগুলোকে আমরা যেমনি হোক মোকাবিলা করে একটা সিস্টেম, মানে আমরা ব্যবস্থা নিয়েছি। একই অভিযোগ ওদের বিরুদ্ধে আছে, সেটা আপনারা আনতে পারছেন সামনে? হ্যাঁ, এইটা একটা আপনি বলতে পারেন, এই কৌশলও কিন্তু আমরা একটু সমস্যা। তারা কিন্তু আমাদের থেকে বেশি হয়েছে। আমি বললাম না যে স্মার্ট তো জায়গাগুলো আছে, প্রশাসন থেকে আইন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, স্কুল, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যেমন কোন ইউনিভার্সিটির ভিসি জামাতের না, আপনি তাই বলেন যে এই ইউনিভার্সিটির ভিসি জামাতের না, এটা বলেন। কোন জেলার ডিসি, এসপি, কমিশনার, ডিআইজি, আইজি, আমি অনেক এমনভাবে তারা করেছে, যেটা কারণ সুযোগ পেয়েছে কি করে, যে বাংলাদেশের এটা একটা বড় আলোচনা হয়, বাংলাদেশের ডেমোক্রেসি এবং বাংলাদেশের সভরেন্টির কোশ্চেনে জামাত ইসলামী বাংলাদেশের কোনো মাথা হেডেক নেই। কারণ তারা আপনার গণ অভ্যুত্থানের পরপরই বলেছে যে ভারতের সাথে ভালো সম্পর্ক করতে হবে, গণ অভ্যুত্থানের পরপরই বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে, বলেছে না? এবং গণ অভ্যুত্থানের পরপরই প্রেস ক্লাবে বসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মিষ্টি খেয়ে চাটা খেয়েছে জামাতের আমির। সুতরাং বাংলাদেশের সভরেন্টি এবং 24-এর গণ অভ্যুত্থানের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব নেই। তারা হলো যে আপনার যে রাজনীতিটা করে, যে আপনার ওই যে ক্যাডার ভিত্তিক রাজনীতি যেটা হয়, কমিউনিস্ট পার্টি বা জাতীয় এই আপনার জামাতের হলো ক্যাডার ভিত্তিক রাজনীতি। এটা ইনস্টিটিউশনগুলোকে আগে দখল করে, ইনস্টিটিউশনকে আগে দখল করে, সেই কাজে তারা ব্যস্ত। আর আমরা যেহেতু গণমুখী দল, আমরা জনগণের কাছে বেশি গেছি। জনগণের কাছে আপনি ভালো কিছু নিয়ে গেলেও সেখান থেকে একটা বাজে ন্যারেটিভ হতে পারে, বুঝছেন? সুতরাং আপনার ডাকসু নির্বাচনে বিএনপির ছাত্রদল এককভাবে দাঁড়িয়েছে, সেখানে 5,500 ভোট পড়েছে। তার ফলাফলে আপনার জাতীয় নির্বাচনে পর্বে এমনটা আমি আশা করি না। কারণ ডাকসুতে এই পর্যন্ত যতগুলো দল জিতেছে তাদের যেমন একসময় জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন সমানে জিততো না? তাই কি তার 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশকে তারা কি পারছে? এমনও জিতছে, তাদের কি হইছে? কিন্তু এটা তখনকার মানে রাজনৈতিক সচেতনতা, তখনকার তরুণ সমাজ, শোনেন, এটা ঠিক। আপনার ডাকসু তখনকার তথ্য প্রযুক্তি নির্বাচনটা বহুদিন পরে হইছে, মানুষজন উৎসবমুখর পরিবেশে দিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। এর কনসিকুয়েন্স যদি জাতীয় রাজনীতি পরে, সেটাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমি যেটা বলছি, এখন যেটা বলতে চাচ্ছি জাহিদুর ভাইকে, যে এই যে আপনি বলছেন যে কৌশল করে শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান করছে 17 বছর, আপনি বলছেন পলিটিক্যাল কৌশল, আপনি কেন থাকেননি? সে কৌশলে থেকেছে। তাহলে ওই 17 বছরে যে সমস্ত গণরুম, গেস্টরুমের উপর যে নির্যাতন, নিপীড়ন হয়েছে, তার দায়ভার কিন্তু আপনি এড়াতে পারবেন না। তাৎক্ষণিক একটা ইমোশনকে আপনি জিতেছেন, এটাকে যেমন হলের একটা তাৎক্ষণিক ইমোশন আপনি নিয়েছেন। আমরা লঙ্গার ভার্সনে চিন্তা করেছি, যে আমরা বলছি যে আমাদের ইন্টারেস্ট হলো বাংলাদেশে টু এস্টাবলিশ ডেমোক্রেসি অ্যান্ড দ্য সভরেন্টি। আমাদের এই কোশ্চেনটা অনেক বড়, কারণ অ্যাজ এ লার্জেস্ট পার্টি আমরা জানি যে পরবর্তী যে সরকারটা হবে, সেই সরকারটা যদি ফাংশনিং না হয়, সরকার দুর্বল হয়, তাহলে বাংলাদেশের একটা অশুভ ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশ কারো ক্লায়েন্ট স্টেটে পরিণত হয়ে যাবে, আমরা এটা জানি। সেজন্য আমরা খুব বড় দাগে এই জিনিসটা বিচার করছি, যে গণরুম, গেস্টরুমের যে আপনার নির্যাতন, এটা তাকে নিতে হবে, যুক্তির খাতিরে চলে আসে। কিন্তু যেহেতু আপনি বলছেন ওইটা বৈধ বা জায়েজ, তারা ওখানে আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল, এই যে আন্ডারস্ট্যান্ডিং করে, তবে নীতিবোধটা
আপনি এখানে থাকছেন, ওইখানে যে অত্যাচারগুলো হচ্ছে সেটা ঠেকাতে পারতেন, পারেননি তো। আপনি মোটিভেশন করতে পারেননি তো, তাহলে নীতিবোধটার জায়গা থেকেও আপনি কিন্তু হেরে গেলেন। অর্থাৎ তাৎক্ষণিক আপনার সাফল্য আসলেও এটা আমার মনে হয় না যে লঙ্গার টাইমে এটা কোনো কাজে আসবে। এবং ছাত্রদল একক প্যানেল হবে ৫,৫০০ উপরে ভোট পেয়েছে, এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আর একটা কথা হলো কি, আপনি কিন্তু আপনার দলের নামটি ব্যবহার করতে এখনো সাহস পাচ্ছেন না, করছেন না। তার মানে কি, আপনি আপনার পলিটিক্সটা করছেন না। আপনি একটা 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 তত্ত্ব, কোনো তত্ত্ব তো চিরকালীন না, একটা তত্ত্ব সামনে এনেছেন কি, সংগ্রাম যে ছাত্র ঐক্য ফোরাম একটা দাঁড়িয়েছেন, এবং আপনার প্যানেলে এমনও লোক জিতছে সে শিবির করে না। ওই যে একটা মেয়ে চারজন আছে শিবির করে না, তাই না? তারপরে আমি আরেকটু জুমা নামটা ভুলে যাচ্ছিলাম, জুমা আর একটু ক্রিটিসাইজ করতে দেখেন। তারপরে উপজাতীয় রাজনীতিতে ধর্মের ব্যবহার থাকা আমি দোষের মনে করি না, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মভিত্তিক রাজনীতি, যেমন খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি, বিভিন্ন বিজেপি, ও ধর্মভিত্তিক রাজনীতি, তাই না? ধর্মভিত্তিক রাজনৈতিক দলটাকে আমি মনে করি পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে থাকতে পারে, কিন্তু ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক গেইন করা, রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা, এটা কিন্তু এক ধরনের ধর্মের সাথে তামাশা। যেমন আপনি নাম ব্যবহার করছেন জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলাম নাম ব্যবহার করছেন, ইসলামী ছাত্র শিবির, ইসলাম নাম ব্যবহার করছেন। এবার আমি দেখলাম, এই প্রথম দেখলাম যে ছাত্র শিবিরের যে প্যানেলটা হয়েছে, অর্থাৎ সমৃদ্ধ ছাত্র ঐক্য, যেটা বলছেন শিবির লিডিং শিবির, ওইখানে দেখেন 3টা আমাদের ছাত্রী বোন, তারা হেজাব ছাড়া বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে বৈশিষ্ট্য, আমাদের দেশের যে মানুষ যেভাবে আপনার হেজাব ছাড়া আসে, তা 3টে দিয়েছে। এখন আমি প্রশ্ন করেছি অনেক টিভিতে যে এই ব্যাপারে জামাতে ইসলাম, যদি ইসলাম লাগাচ্ছেন, আপনাদের জামাতের কি বক্তব্য, তার মানে কি? আমার সাথে যারা তর্ক করেছে 2টা টিভিতে এবং এর আগেও এই আমি বললাম যে ভাই, তারই তো কি হচ্ছে যে আপনি নাম লাগাচ্ছেন জামা ইসলাম, কিন্তু ইসলাম নামে আপনি ইসলামের নামে রাজনৈতিক ব্যবহার করছেন, যেহেতু হেজাবটা ছিল ইসলামে ম্যান্ডেটরি। না, এই জন্যই তো ওনারা এখানে নামটা দেয়নি, ছাত্র শিবিরের যে নাম, এই প্যানেলটা আর ছাত্র শিবিরের থাকেনি তো। এই প্যানেলে যেহেতু তাইলে আপনি বলছেন কেন যে ছাত্র শিবিরের নেতৃত্ব? তাহলে তো 2 রকম কথা হচ্ছে। ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, তাই তো বলছেন অনেকগুলো দল, এখানে ছাত্রলীগ রয়েছে, এনসিপির যে বাকশাস ওরা রয়েছে, বুঝছেন? ছাত্র শিবিরের ছাত্র শিবিরের একক কৃতিত্ব দিতে পারে। আমার কিছু প্রশ্ন আছিল, আপনি এগুলোর উত্তর দিলে আরো সুবিধা হবে। যেমন এইখানে আপনি যেটা বলছেন যে যেটা তারা দায়ভার, গেস্ট রুম দিয়ে যে দায়ভার এড়াতে পারে না, হ্যাঁ আমি এটা কিছুটা এটার সাথে একমত পোষণ করি। যদি তারা সংগঠনে থাকে, তারা বলছে আমরা এটার সাথে ব্যক্তিগতভাবে জড়াই নাই, কিন্তু গেস্ট রুমের বিষয়টা যেটা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আমি তাদের কথা বললাম। আমি এখন আসি আপনাকে আরেকটা জায়গায়, আপনার সাথে আমি কিছুটা একমত পোষণ করি যে ডাকসু নির্বাচনে আংশিক একমত পোষণ করি। ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, প্রভাব ফেলবে না, এটা আমি স্বীকার করতে কিংবা এটা আমি মনে করি না। তবে এইটা নির্বাচনের ফলাফলকে পাল্টিয়ে দিয়ে আপনাদের এখন জাতীয় নির্বাচনে বিএনপির যে অবস্থান আছে আর জামাতের যে অবস্থান, এটা উল্টে দিয়ে জামাত মানে নির্বাচনে জয়ী হয়ে যাবে, এইরকম এই পর্যায়ের প্রভাব ফেলার মতো কোনো ঘটনা না আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সেটা আপনার সাথে আমি কিছুটা একমত পোষণ করি। এখন আপনি আরও যে নেগেটিভের বিষয়টা বলছেন, এই নেগেটিভ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। নেগেটিভ নিয়ে যেমন শুরুতে মজলিস ভাই যে প্রসঙ্গটি তুলছিলেন যে আপনাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইনগুলো হয়েছে, যে এই ক্যাম্পেইনগুলোর ব্যাপারে আপনারা তার পাল্টা বক্তব্যটা জাতির সামনে, ডাকসুর সামনে, ছাত্রদের সামনে নিয়ে আসতে পারেননি। আপনার বয়ানটাকে আপনি আপনার মতো দাঁড় করাতে পারেননি, এগুলার বহিষ্কার করেছেন এইটা। আচ্ছা, এখানে এটা হলো একটা বড় বিষয়। আরেকটা বিষয় আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, যে বেসিক কিছু জায়গায় আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বাংলাদেশের জনগণের পালসটা এই মুহূর্তে বিএনপি বুঝতে পারছে না।
এইটা কি কোন জায়গায় আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনে এইটার একটা প্রভাব পড়েছে। কেমন? কোথায়? আওয়ামী লীগের সাথে আপনি যেমন বলছেন এটা সত্য যে জামাতে ইসলামীর আমির কোনো একটা বক্তব্যে উনি বলেছিলেন যে তাদেরকে মাফ করে দেওয়ার কথা, এরপরে কিন্তু তারা এই অবস্থান থেকে সরে আসছে। কিন্তু আপনারা করলেন কি, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো তখন আপনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন, স্ট্রংলি এটা প্রোটেস্ট করলেন, এবং নেগেটিভটা কি দাঁড়িয়ে গেল যে বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করছে, স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে বিএনপি। সুতরাং জামাতের ওই বক্তব্যটা তারা কিন্তু ওইটা থেকে রিট্রিট করছে, তারা বুঝতে পারছে পালস। কিন্তু আপনারা পালস না বুঝতে পেরে আপনারা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। শেষ পর্যন্ত জামাতে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেখানেও আপনারা সরাসরি এটাকে সাপোর্ট দেন নাই। যখন যমুনায় যাওয়া হয়েছিল, যমুনা ঘেরাও হয়েছিল, আপনার প্রতিবাদ করেন নাই সরকারি সিদ্ধান্তের, বাট আপনারা এটাকে সাপোর্ট করেন নাই প্রকাশ্যে যে আওয়ামী লীগের। সুতরাং পাবলিক কোন ন্যারেটিভটা নিল যে আপনারা আওয়ামী লীগকে সমর্থন করছেন। আমি মনে করি এই জায়গায় বিএনপির এই অবস্থানটা মানে নির্বাচনী মাঠে বিএনপিকে বিপদগ্রস্ত করছে, নাম্বার ওয়ান। আরও দুইটা বিষয় আছে, আমি আরেকটা বিষয় মনে করি। দেখেন, জুলাই বিপ্লবটাকে ভারতের হেজিমনির বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বড় ধরনের অর্জন বলে মনে করা হয়। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে আওয়ামী লীগের হাত ধরে ভারত নষ্ট করে দিচ্ছিল, এখানে তাদের প্রভাব বিস্তার করেছিল, তারা এটাকে তাদের কর্তৃত্বে নিয়ে আসছিল। সেই যে ভারত, এই ভারতের সাথে সম্পর্কের বিষয়টাও কিন্তু আপনারা প্রপারলি ডিল করতে পারেন নাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ভারতের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু জুলাইয়ে বিজয়ী হয়েছে, এখানে বিএনপিও কিন্তু শরিক ছিল। বাট ওই বিজয়ের পরে বিএনপি এমন একটা অবস্থান নিল যেখানে যে ন্যারেটিভটা দাঁড়িয়ে গেছে, ওনারা এটা করতে পারে নাই যে বিএনপি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলছে না। যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের সাথে সম্পর্ক কিংবা দূরত্ব সৃষ্টি করে রাখছে। যারা ইন্ডিয়ার বিরুদ্ধে, এটা আমি প্রকাশ্যেই বলতে পারি যে আমার দেশের অবস্থান, কিংবা মাহমুদুর রহমানের নাম ধরেও যদি বলি যে উনি বরাবরই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে একটা বক্তব্য দিয়ে আসে, তো দেখা গেল যে ওনার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এগুলো কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর, আপনি বিষয়গুলো খেয়াল করে দেখেন যে বিএনপি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলছে না, বরং মনে করছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তারা চলতেছে। আরেকটা বিষয়, আচ্ছা আপনি একটা পরে কথা, তাহলে আমি উদাহরণ দিচ্ছি না, আরেকটা পরে একটা বিষয় খালি তারপর আপনি রিপ্লাই দিয়েন। আরেকটা বিষয় শুধু বলি, দিতে গেলে তো আমার সময় লাগে। আরেকটা বিষয় শুধু বলি যে আরেকটা জায়গায় যেটা হলো যে বাংলাদেশের মানুষ সাংঘাতিক ধর্মপরায়ণ। ধর্মপরায়ণ মানে জামাত করা না, এই জায়গাটাতে আপনারা ভুল করে ফেলতেছেন। ধর্মপরায়ণ মানে উগ্রবাদী না। কিন্তু আপনারা করলেন কি, আপনারা বাংলাদেশের মানুষের যে এই অ্যাটিটিউড, এই ধর্মপরায়ণ লোকজন, তারা ধর্মকর্ম করতে চায়, রাজনীতিও করতে চায়, সরকারও চালাতে চায়, তাদেরকে আপনারা আবার ওই ট্যাগের রাজনীতিতে চলে গেলেন। আওয়ামী লীগের ভাষায় আপনারা কথা বলতে শুরু করে দিলেন, অনেকেই বললেন, ইভেন আপনার মহাসচিব পর্যন্ত বলে ফেললেন। তো এই যে ট্যাগ দেওয়ার রাজনীতি কিংবা এই জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে, এটাকেই ক্যাম্পেইনে মানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে আপনারা বলা শুরু করলেন। মানে মনে হলো যে আওয়ামী লীগের জায়গায় আপনারা চলে আসছেন। আর উনি যেটা বলছেন যে চাঁদাবাজির বিষয়টা, চাঁদাবাজির বিষয়ে আপনারা অনেক পদক্ষেপ নিয়েছেন। এই চাঁদাবাজি হলে ঠিক আছে, আমি পরে আবার পরে বলবো, আপনি এটার কথা বলেন। হেলাল ভাই, বিরতি নিয়ে এসে একবারে দেই, তাহলে আপনি নির্বিঘ্নে কথাগুলো বলতে পারবেন। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আজিজুল বারী হেলাল, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আর নতুন করে প্রশ্ন করছি না, জনাব জাহিদ চৌধুরী যেগুলো বলেছেন সেই প্রসঙ্গগুলো। যেমন আওয়ামী লীগের নিষিদ্ধের কোশ্চেনে জাহিদ ভাই যেটা বলছে যে আমরা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য লাঠি নিয়ে দাঁড়াই গেলাম, এটা হয়তো উনি প্রতীকী অর্থে বলছে, প্রতীকী অর্থে বলছে, লাঠি নিয়ে তার কেউ দাঁড়ায়নি, তার আমরা প্রতিবাদ করেছি। কিন্তু দেখেন যে আমরাই প্রথম দল যারা বলছি যে আওয়ামী লীগ তার নাম নিয়ে রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট একটা সমার্থক শব্দ। ওর যদি কোনো ফাঁক পোখর দিয়ে
বা কোনো কায়দায় যুক্তি দিয়ে রাজনীতি করার সুযোগ দেন, তো আওয়ামী লীগ নাম থাকতে পারবে না। আমরা এতটা, আওয়ামী লীগ আমাদের আর্ক রাইভাল, সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে আমরা। আওয়ামী লীগের কার্যক্রম আপনি স্থগিত করেছেন, নিষিদ্ধ করেন, নিষিদ্ধ প্রশ্নও তোলেনি, আপনি কার্যক্রম স্থগিত করেছেন। এখন একটা রাজনৈতিক দল, আমি জাহিদ ভাই এটা একটা আপনার সাথে একাডেমিক আলোচনায় আসছে, একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিভাবে? যেমন গণহত্যা আসামি হিসাবে, বিভিন্ন চরিত্রগত হিসাবে আপনি একটা করতে পারেন, কিন্তু প্রেসিডেন্স দেখেন ভবিষ্যতে, অতীতে জামাতকে নিষিদ্ধ করবার জন্য, জামাতকে রাজনীতির মাঠ থেকে তাড়িয়ে দিয়ে একদম অ্যাবলিশ করার জন্য কত কিছু করা হয়েছে, আসলে কি করতে পেরেছে? আমরা সেই থেকে বলছি যে আপনি যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে জনগণের দ্বারা তাকে নিষিদ্ধ করতে হবে, আপনি আইন করে। তারপরও যেহেতু বলছে যে যে আপনার যে কার্যক্রম স্থগিত আনটিল দ্য ফাইনাল ভার্ডিক্ট, আমরা পলিটিক্যাল এই দৃষ্টিকোণ থেকে বলেছি। কারণ কি, সুপারফিশিয়াল একটা কথা বললে সেটা আপনার হিতে বিপরীত হতে পারে। যারা জামাতের ক্ষেত্রে, জামাতে যে অন্যায়ভাবে বা ন্যায়ভাবে যাই বলেন যে নিষিদ্ধ, আসলে কি কাজে লেগেছে সেটা আমরা আওয়ামী লীগকে আপনাকে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হতে হবে। তার যখন পলিটিক্সটাকে আমরা ফেল করাই দেবো, আওয়ামী লীগের পলিটিক্সটা যে মাফিয়ার পলিটিক্স, এইটা যখন আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তখন সে এমনি আওয়ামী লীগ আর কখনো রাজনৈতিক বয়ান নিয়ে ফিরে আসবে। আওয়ামী লীগের জুজুর ভয় যেন আর কেউ না দেখে, আমার ব্যক্তিগত হিসাবে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি ফিরে আসতে পারবে না। সেকেন্ড পয়েন্ট যেটা ভারতীয় আধিপত্য, ভাই আমাদের থেকে ভারত বিরোধী লোক, আমাদের থেকে ভারত বিরোধী কথাবার্তা 5ই আগস্টের পরে কে বেশি বলেছে আপনি বলেন? আপনাদের জামাত ইসলামের আমির বলছে ক্ষমা করে দেওয়ার, আমরা কি করলাম? ওদের অ্যাম্বাসিগুলো ঘেরাও করলাম। যখন আমাদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালো, বিভিন্ন রকম আমাদের পরিবর্তনকে যখন ওরা ভালোভাবে না নিয়ে অনেক কথা বললো না, তখন আমরা তারা বলে কার্যক্রম হিসেবে দেখেন একমাত্র রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল না, দেখেন পাবলিক ডেমনস্ট্রেশন দিলাম কি আমরা তাদের অ্যাম্বাসি ঘেরাও করেছি। কোন দল কি তাদের অ্যাম্বাসি ঘেরাও করতে পারে? আমরা করছি। ঢাকায় অ্যাম্বাসি আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে করেছি, যখন আমাদের ওই আমি মনে করতে পারছি আপনি পত্রিকায় দেখেন, এই যে সবাই শুনছে তো, আমরা অ্যাম্বাসি ঘেরাও করলাম না, এটা প্রোগ্রাম মনে আছে আপনার? যখন ওই যে বললো যে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিকে টানায় রাখবো বাঙালিদের পেলে, তারপরে মৌলবাদের উত্থান, কি কি যেন ভারত প্রথমে বলা শুরু করলো, তখন আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ভারতের যেসব এম্বাসি আছে, দূতাবাসে, সবগুলো আমরা ঘেরাও করলাম। তার কোন দল কি করলো? আমরা তো করলাম। তারপরে আমরা সীমান্তব্যাপী রোডম্যাপ করলাম, যখন বললো যে সীমান্ত দিয়ে কেউ আসলে তাকে ঝুলিয়ে মারা হবে, তখন আমরা প্রত্যেক বাংলাদেশে যে 4000 কত কিলোমিটার, দুইটা জিনিস একসাথে বলছি। একটা বলছি যে এইগুলা আপনাদের ভারতীয় বক্তব্য, আর আরেকটা সাথে সাথে কিন্তু আরেকটা কথা বলছি যে আপনি এখন যে কথাগুলো বলছেন এটাকে কিন্তু আপনি পাবলিকের কাছে গ্রহণযোগ্য করতে পারেন না। তার মানে কি? বক্তব্যটা আস্থায় নিতে পারছেন না সংবাদ জগতের লোক। আপনি সংবাদ জগতের লোক হয়ে আমরা এম্বাসি ঘেরাও করেছি, এইটা আপনার মনে নেই, পাবলিক মনে রাখবে কি করে? তারপরে দেখেন আমরা যে সীমান্ত ব্যাপী, আমি আরেকটা পয়েন্ট বলবো, সীমান্ত ব্যাপী যে আমরা আপনার লং মার্চ করলাম ভাষানীর মতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এটার এই নিউজটাও আপনি জানেন হয়তো বা না, এটা তাই না? তাহলে আপনি আমরা আর কি করবো? তাহলে কি এখন বন্দুক দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে হয়? থার্ড যেটা বলছি যে তিস্তার পানি প্রশ্নে কোন রাজনৈতিক দল কি ভারতের বিরুদ্ধে বললো? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিস্তা পয়েন্ট প্রোগ্রাম দিয়ে তিনি ভার্চুয়ালি ভারতের বিরুদ্ধে বক্তৃতায় বললেন যে আন্তর্জাতিক আদালতে আমরা এই বিচার চাই এবং আন্তর্জাতিক কূটনীতির শরণাপন্ন হব যদি তিস্তার পানি ঠিক মতো না দেয়। আপনি বলছেন যে আমরা ভারতের বিপক্ষে কিছু বলেনি, এই কথাটা কিন্তু ঠিক না। আপনি দেখেন এই আমি যে তিনটে উদাহরণ দিলাম, আপনি এখনই পত্রিকা খোঁজেন। এই আপনি যেটা বলছেন এখন আপনাদের এই বক্তব্যটাকে আপনারা জনগণের কাছে নিয়ে যেতে পারেন, আপনি শোনেন, আপনার এই ন্যারেটিভটা আপনারা নিয়ে যেতে পারেন। আরেকটা হলো ধর্মপরায়ণ, রিলিজিয়াস। আপনারা বলছেন যে এখন আবার বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, জঙ্গি তো শোনা যাচ্ছে, জঙ্গি আর ইসলাম সমর্থক এই বয়ান কার? আওয়ামী লীগের। অবশ্যই
আর জঙ্গি মানে কি? জঙ্গি আমরাই একমাত্র লোক যা বলি যে মৌলবাদ আমি নিজে একজন মৌলবাদী লোক, কারণ আমি ইসলামিক মৌলবাদে বিশ্বাস বিশ্বাস করি। আপনি ওই আপনি ফ্যানাটিক বা আপনি অ্যানার্কিস্ট এইগুলো আমি বলছি না। তা বিএনপি ইসলাম ধর্মকে উপর ভিত্তি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই রাজনীতি, পুরো ইসলাম আমাদের এই দলটা, এটা কিন্তু অস্বীকার করার জন্য নেই, পুরো ইসলাম না এই দলটা। এবং এই দল আমরা কখনো আপনার কাউকে আপনার ধর্মকর্ম করে বলে তাকে আমরা আন্ডারমাইন করি না, কিন্তু আমরা বলছি যে আমরা বলছি বাংলাদেশে উগ্রবাদ তো আপনার বামপন্থায়ও আছে না, যারা লেফটিস্ট তাদেরও পন্থা আছে, আবার আমাদের ধর্মের নাম করেও কিছু উগ্রবাদ আছে, তাই না? অবশ্যই। কিন্তু যিনি পায়াস আওয়ামী লীগ যে কাজটা করতো, যে কোরআন শরীফ পড়লেই তাকে ধরে ফেলা, না কিন্তু আপনারা এখন আমরা কিন্তু বলছি না, আপনারা ইলেকশনের সময় আপনারা আওয়ামী লীগের বয়ানটা নিয়ে আসলেন। কি বয়ান নিয়ে আসলেন? আওয়ামী লীগ যেটা বলে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যে শেখ হাসিনার একটা বক্তব্যের উপর ভিত্তি করে কিন্তু পুরো গণ অভ্যুত্থানটা হয়ে গেল ওই মুহূর্তে, এসে কি এই রাজাকারের বাচ্চারা, তো আপনারা তো আবার এই বক্তব্য এই গালিটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করলেন। আওয়ামী লীগের ভাষায় এই ছাত্র শিবিরকে ঘায়েল করতে গিয়ে তাদেরকে মৌলবাদী বানালেন, তাদেরকে রাজাকারের বাচ্চা বললেন, তাদেরকে রাজাকার। এই যে আজকে ইন্ডিয়া, না আজকে যে ইন্ডিয়াতে এই যে রাজাকারের বাচ্চাদের জয় হয়েছে, ডাকসুতে জয় হয়েছে রাজাকারের বাচ্চাদের, এটা কোথায় বলছে? ইন্ডিয়ান বয়ান বুদ্ধিজীবীদের। এটা কি বিএনপির কি হলো? এটা আপনারা তো এই রাষ্ট্র নির্বাচনের আগেও এই বক্তব্য আসছে, আমরা কি বলছি জঙ্গিরা মানে জঙ্গি মানে ইসলাম ডানপন্থীদের উত্থান হচ্ছে। আমরা কি ডানপন্থী না আমরা কোনপন্থী? কিন্তু আপনারা তো এটা বলতেছেন যে ডানপন্থীদের উত্থান হচ্ছে, জঙ্গিদের উত্থান হচ্ছে, রাজাকারের বাচ্চা বলে স্লোগান দিচ্ছেন। এই ন্যারেটিভটা আপনি আমাকে স্টিগমাটাইজ করছেন। হাসিনার ভাষায়, হাসিনা যে ল্যাঙ্গুয়েজে যেটা বলে ছাত্ররা স্লোগান দিল জুলাইতে, কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে রাজাকার শব্দটা কি? রাজাকার শব্দটা তাইলে আপনি আবার কেন ওই জায়গায় গেলেন? ওই ন্যারেটিভে কেন গেলেন? আমি ওই ন্যারেটিভে যাচ্ছি না। রাজাকার শব্দটা কি বাংলা ভাষা দিয়ে বুঝে না, বাংলাদেশে পাবলিক পারসেপশনটা কি? আপনি ডিকশনারির অর্থ একটা, ধর্মীয় ডিকশনারি আরেকটা। ধর্মীয় ডিকশনারি রাজাকার কিন্তু রাজাকার কথাটা কি উঠে বুঝতে পারে? 71 সালে যে মানুষ পাকিস্তানি বাহিনীর পক্ষে অবলম্বন বাংলাদেশের লোক করেছে, এই যে সত্য কাহিনী, এটা তো ইতিহাস থেকে মুছে ফেলতে হবে না। এখন আপনি বলতে পারেন এই কার্ড আপনি খেলতে পারবেন, এই কার্ড আপনি খেলতে, আমি সেটাই বলতেছি, কার্ডটা তো থাকবে। আপনারা তো সেই কার্ডগুলো খেলার চেষ্টা করছেন, এবং বাংলাদেশের মানুষ লোকজনরা, আপনারা আবারও এই মেসেজটা নিতে ভুল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছেলেরা এই কার্ডটাকে পছন্দ করছে না, এই নেগেটিভটাকে পছন্দ করছে না। আপনি এখন বলতে পারেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা এই 14,000 ভোট দিয়ে দিয়েছে সাদিক কায়েমকে, এই জন্য এরা ছাত্র শিবির হয়ে গেছে। নো, এটা আমার বলিনি তো, আমি তো বললাম যে ছাত্র শিবির হয় না, আমি তো বললাম, কিন্তু আপনাদের ন্যারেটিভের কারণে তাদের ন্যারেটিভের কাছে আপনাদের ন্যারেটিভ হেরে গেছে, কারণ আপনারা আবারো এসে বলছেন আপনি জোর করে চাপাই দিচ্ছেন আমাদের উপরে, আপনি আমাদের উপরে জোর করে চাপাই দিচ্ছেন। আপনার বক্তব্য কেন আস্থা নিতে পারছেন? আপনাদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য কেন আস্থা নিতে পারছেন? যতটা না আপনাদের কাছে আমি ওই কথাটা কেন বললাম যে বাংলাদেশের মানুষ ধর্মে কোনো বিশ্বাসী, কিন্তু আপনারা বামদের উপর ভর করছেন। আরে ভাই, বাম আর ডানের মধ্যে কি? আপনার দলের এগুলাই বাম আর ডানের মধ্যে কি হলো? বিএনপি সেন্ট্রালিস্ট, বিএনপি লিবারেল, শুনুন, বিএনপি এই লিবারেল অবস্থার কথা বলতে গিয়ে এখন আবার বামে ডান বাম এই প্রসঙ্গগুলো না আসলে বাংলাদেশ বাংলাদেশের আপনারা হাঁটতেছেন। না না শুনুন, আমি এটাই বলি যে আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনাদের এই সমস্ত ন্যারেটিভ যদি পরিবর্তন না করেন, তাহলে এটার ফিডব্যাক মানে আপনারা পাবলিকের পালস বুঝতে পারছেন। এই ন্যারেটিভ আমি জায়েদ চৌধুরী পাঁচ বেলা নামাজ পড়ার চেষ্টা করি, তা আমরা নামাজ পড়তে, কিন্তু এখন যদি আপনি হাসিনার মতো বলেন যে রাজাকারের বাচ্চা, আমরা কই বললাম রাজাকারের বাচ্চা? আমরা কি রাজাকারের বাচ্চা বললাম? বরঞ্চ এনসিপির যখন আব্দুল কাদের রাজাকার বলল, তখন তাকে এমন গালি দেওয়া হলো যে সে আপনার ডাকসু নির্বাচনের আগে সে বললো যে আমার আর ভোটে জেতার দরকার নেই, আমি মরে যেতে চাই, এরকম কথা হয়েছে। কিন্তু অবশ্যই হয়েছে, কিন্তু আপনি এটা বলতে পারবেন না। জঙ্গিবাদের আবার উত্থান মানে কি কেন বলতেছেন? ডানপন্থী উত্থান, জঙ্গিবাদের উত্থান, এই কথা জঙ্গিবাদ আপনি গায়ে নিচ্ছেন, আপনি গায়ে নিচ্ছেন কেন? তার মানে আপনি জঙ্গিবাদ? না না না, বাংলাদেশে তো এটা নাই, এটা তো আওয়ামী বয়ান, আওয়ামী লীগ এটা চেষ্টা করছিল, আওয়ামী লীগ এটা করে বাংলাদেশে এটা জঙ্গিবাদ মানে কি ইসলাম থাকবে তার সাথে?
কেন না, বামপন্থী অবশ্যই না। জঙ্গিবাদ আছে না, আর সেটাই তো। জঙ্গিবাদ না, মানে কিন্তু public যুদ্ধবাদ। perception আপনি আওয়ামী লীগ যেমন দাড়ি টুপিকে দেখলেই জঙ্গি বলে তকমা লাগিয়ে দিত, জি, তার আমরা তো তা লাগাচ্ছি না। ইন্টারেস্টের বিরুদ্ধে গেলে আপনাকেও লাগাতো, শোনেন, আপনাকেও না, বলছে, না, না। সবসময় বলতো কি জামাত শিবির বিএনপি, জামাত জামাত শিবিরের সাথে BNP আবার বিএনপি কে জুড়ে দিত। না না, সেই জামাত কেন শিবির, BNP কে এটা ট্যাগ সেই- দিতে হবে? সেই এই ট্যাগ জামাত থেকে বাইরে আসতে হবে সেই আপনাদেরকে। জামাত শিবির যখন রাজনৈতিক কৌশলের কারণে আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তখন কোনো দোষ হয় না, এইটা হলো দুঃখ। এটা অবশ্যই আপনারা ক্যাম্পেইনে আপনারা হ্যাঁ, সেটা রাখবেন, বলেন। আপনি এটা এই সেইটা narrative বলেন। নিয়ে যাবেন। তারপরে আওয়ামী লীগ সেটা আমি- যখন সেটা বলে আমি আর defend করি নাই তো ভারতের সাথে আপনাকে। সম্পর্ক করতে হবে, জামাত যখন বলে তখন আপনারা কিছু বলেন না, এটা দুঃখজনক। আমরা ভারতের বিরুদ্ধে পাবলিক ডেমনস্ট্রেশন করলাম, এইটা আপনাদের চোখে পড়েনি, কত আমাদের জন্য হতাশাজনক একটা বিষয়। কারণ আমি না, এই দায় আপনাদেরও আছে। কেন দায় আছে, কারণ আপনার মাঝে মধ্যে আপনার না না অবস্থান আপনারা পরিবর্তন হয়তো হয়। প্রপারলি জিনিসটা অ্যাড্রেস মানে জনগণের সামনে দেখেন, উপস্থাপন নিয়ে করতে আসতে পারছেন পারছেন না। না। আপনি দিচ্ছেন আপনি ইচ্ছা হয়তো করে। ব্যক্তিগতভাবে এটা বলতেছেন, না, না, আপনার আমি দলে ব্যক্তিগত- আরেকজন করছে না, ওই দিনের চারজন পত্রিকাগুলো, চারজনের কথা বলতেছে। ওই দিনের হেলাল ভাই, পত্রিকাগুলো আমাদের আমি এক পত্রিকায় মিনিট। দেখেন, অবশ্যই রিপোর্ট হেলাল ভাই, হেলাল- তারপরে আপনি স্বীকার হেলাল ভাই, করছেন না। একটি বিষয় আপনি দেখেন বলেন। আমাদের পত্রিকা না, রিপোর্ট, না, আমি না করতেছি না। জাহিদ ভাই, আমি তার মানে কি? ডিনাই করছি এটাকে তো না। highlight করলেন আমি না। ডিনাই করছি না। আপনি হয়তো একটা প্রোগ্রাম হেলাল ভাই, কিন্তু তিনটা program করছি। কিন্তু পর মুহূর্তে এসে আপনার আরেকটা তাহলে অবস্থা জামাত দিচ্ছেন। কি প্রোগ্রামটা করলো আপনি বলেন? জামাত কি ইন্ডিয়ার ভিত্তিক কোনো না, প্রোগ্রাম এই যে করলো? আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনি যেটা বললেন, আওয়ামী লীগ যে নিষিদ্ধের আওয়ামী লীগ ব্যাপারে নিষিদ্ধের আমরা ব্যাপারে বলছি তো। বলছেন, কিন্তু আওয়ামী লীগ যখন জামাত কি নিষিদ্ধের বলছে? প্রক্রিয়ার কথা জামাত আসলো, কি বলছে বলেন? আমার তো কিচ্ছু। সরে আসছে তার অবস্থান থেকে। আরে জামাত ছবি তুলছে, প্রথম বক্তৃতা দিতে এর পেছনে। দেখেন, প্রেস ক্লাবে যা দেখেন। হ্যাঁ, অবশ্যই সাংবাদিকদের সাথে আওয়ামী নেতাদের সাথে বসছিল, এবং অবশ্যই বসছিল। জাহিদ ভাই, আমি ছিলাম আপনি অবাক হয়ে যাবেন, দেখছি। আপনাদের পত্রিকা আমি- উদ্দেশ্যে বলছেন, আপনি অবাক হয়ে যাবেন। প্রান্তিক অঞ্চলে, জি। প্রান্তিক অঞ্চলে জামাত বলছে এক কথা, কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখছে। আওয়ামী লীগও চিন্তা করছে যে জামাতের ভিতরে থাকতে পারলে আমরা বিএনপিকে দমন করতে পারবো, বিএনপিকে একটা শিক্ষা দেওয়া যাবে। জামাত বিএনপির যে নেক্সাস শুরু জামাতের হয়েছে, হয়ে- ডাকসুতে যা আমি- লক্ষণ দেখা দিয়েছে, সেই লক্ষণ আমি সংক্রামিত মোটেও সারা দেশে। জামাতের পক্ষ হয়ে এখানে বলার তা জন্য বলছি এখানে না। বসি নাই, তা তো আমি জামাত কিন্তু করি না আমি তো। বলছি আপনার নেরেটিভটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের এই সমস্ত হ্যাঁ। নেরেটিভ গুলা কারেক্ট তবে জায়গায় আপনারা নাই যদি- বলে মানুষের না, কাছে আপনারা যদি আমাদের আপনারা মাঝে মধ্যে মনে বক্তব্যগুলো- করছেন যে এইটা আমি ভাই, লিবারেল ডেমোক্রেট আপনার হতে গিয়ে আপনি মনে প্রচার করছেন যে যন্ত্র এর আপনার বলে। হাতে, আপনার হাতে প্রচার যন্ত্র। আপনার হাতে নাই কেন? না, আপনার হাতে নাই না, কেন? না, ওইটা বলছি না। আমি বলছি যে এটা তো আপনাদের একটা ব্যর্থতা। আমাদের Right. পত্রিকা, না, না, আমার আপনি পত্রিকা যদি বাদ দেখেন, না, না, এই আমাদের- পত্রিকা আপনি বাদে আমাদের- আমাদের আমার সারা নিউজটা পত্রিকা। লিখবেন না, তাহলে আমি কি করব? না, 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 তা আপনাদের আমার হাতে নিউজটাকে- প্রচার যন্ত্র আমার নাই নিউজ কে কেন? লাগবে? আপনারা 2/3 মেজরিটি নিয়ে আমরা তো মনে করি যে এই প্রচার যন্ত্রটা বাংলাদেশে আমাদেরই প্রচার যন্ত্র। আমরা মনে করি তো অবশ্যই যে আমরা বাংলাদেশের নিরপেক্ষ পক্ষে অবস্থান থেকে আমরা কিন্তু- চেষ্টা করি। এই জাহিদ ভাই, আপনি আমরা যে বলেন নিরপেক্ষ ডান অবস্থান বাম থেকে চেষ্টা করি। লিবারেল যে কথা বললেন না, মনে করেন- আমরা কিন্তু বাংলাদেশের একটা দল। আর মনে আপনার করেন আমার পত্রিকাও একটা দেশে বাংলাদেশের পত্রিকা। ডাকসুতে আজকে যদি ছাত্র শিবির কিংবা তাদের ঐক্যবদ্ধ প্যানেল না জিতে ছাত্র দল জিততো, আপনারা আমরা তো একই কভারেজ দিতাম। একই coverage দিতেন। একই coverage একই দিতাম। coverage দিতেন। এটা আমি স্বীকার করি। এটা আমরা কিন্তু অবশ্যই আপনাদের- প্রফেশনাল জায়গা থেকে আমার একই। অবস্থান থেকে আমার এটা করতেই হবে, অবশ্যই কারণ করবেন। নাহলে পাবলিক আমার এটা ছুড়ে ফেলে দিবে, এটা গ্রহণ করে। কিন্তু আপনাদের আমি যে কথাটা বলতেছি যে হেলাল ভাই, আপনারা বিএনপির ভিতরে অনেক লোক আছেন যারা চিন্তা করেন, যাদের চিন্তা স্বচ্ছতা আছে, কিন্তু এটা সামগ্রিকভাবে আপনারা এটা এক্সপোজ করতে পারেন না, এই নেগেটিভটা দাঁড় করতে পারেন না আপনাদের ভিতর থেকে কেউ একজন। আপনার জামাত যেমন আজকের ইসলামী কথাও যদি আমি বলি, বাংলাদেশে- আজকের কথাও বলি যে আজকে আপনি যে নেগেটিভ দিচ্ছেন ডাকসু নির্বাচন নিয়ে, যেটা বলছেন যে ছাত্রলীগের সাথে হাত মিলিয়ে ওরা করছে, আপনার এই নেগেটিভ তো খাচ্ছে না। কেন খাচ্ছে না? আপনার খাচ্ছে না কেন খাচ্ছে না? ওই যে আমি জগন্নাথের উদাহরণ দিলাম, আমি জগন্নাথের যে উদাহরণ দিলাম, সাদিক, আমি বলছি আমি যে জগন্নাথের উদাহরণ দিলাম এই কারণে খাচ্ছে না। পাবলিক মনে করতেছে সেখানে হয়তো আমার বিরুদ্ধে আমি যা বলছি আমার কথাই সব সত্য তা না, বাম কিন্তু একটা বড় অংশ এটা মনে না। করতেছে যে আপনি যেটা বলতেছেন যে না না, ছাত্রলীগের জগন্নাথ সাথে হাত ভোট মিলিয়ে আগেও দিচ্ছে। পেয়েছি। ছাত্রদলকে জগন্নাথের ভোট পাইনি। অবশ্যই ছাত্র পাইছে, কিন্তু জগন্নাথের ভোট এইভাবে পাইনি। একচাটিয়ে পাইনি। বাংলাদেশ একচাটিয়ে কখনো পাইনি, কোনো রেকর্ড বলে না। বামপন্থীরাও পাইছেন, আমরা কত 200-300 ভোট পাইছি। কিন্তু আপনারা উল্টাটা বলতেছেন, আপনারা কিছুই না বলতেন আপনারা কেউ বলতেন, কিন্তু আপনারা উল্টাটা বলতেছেন যে ওরা ছাত্রলীগের সাথে হাত মিলিয়ে এরা জিতছে। 17 বছর ছিল কিভাবে? ছাত্রলীগ আর ওরা একসাথে ছিল? অবশ্যই নাম লুকায়। ছিল, তাহলে অবশ্যই এখন অনেকেই ছিল, তারা সেই চিন্তা ছাত্রলীগ করছে। এখন ওদের সাথে রয়ে গেছে, তারা অনেক ভোট কিছু। দিবেই। এতদিন একটা নেক্সাস ভোট দিবেই, অর্থাৎ ভোটটা বেশি পেয়ে গেছে, স্বাভাবিক। আর ইঞ্জিনিয়ারিং এর কথা তো একটু বলেছি, সেই জন্যই বলছি যে জাহিদ ভাই, আপনি যদি আমাদের বক্তব্যটা না ছাপান, আমাদের না কথাগুলো ছাপানো। না বলেন, আর তাহলে আমাদের জিনিস জনাব আজিজুল বারী হেলাল, আপনার প্রশাসনের কথা শেষ করতে বলতে হচ্ছে আমাদের। প্রশাসনে কিন্তু বিএনপির লোকজনই বেশি আছে। না, আমাদের হয়তো আরে জাহিদ কিছু ভাই না। ইউনিভার্সিটিতে তারা কিভাবে আগায় গেছে, যে জাহিদ ভাই। একাডেমিশিয়ান যারা আছে তারা পড়াশোনায় হয়তো একটু আপনি ভালো, খোঁজ তার মানে কি জানেন না? বিএনপিতে জাহিদ ভাই, আপনি একাডেমিশিয়ান কোনো প্রশাসন অবস্থা জানেন না, একাডেমিশিয়ান জাহিদ ভাই। নাই? আপনি খোঁজ দেন,
আপনার না, আপনারা ক্ষমতায় আসছেন এটা জেনে কিন্তু পুলিশের লোকজন এখনই আপনাদের স্যালিউট দেয়। আজকেও একজনকে এই কারণে ইয়ে করছে, ডাকসু নিয়ে ছাত্র দলের পক্ষে স্ট্যাটাস দিয়েছে, ওসিকে চাকরি থেকে সরাই দিতে হয়েছে আজকেও। এটা করেই কারা ক্ষমতায় থাকবে, প্রশাসন সবসময় তাদের সাথে থাকে। বিএনপি ক্ষমতায় আসছে এটা বুঝে প্রশাসন আপনাদের সাথেই আছে। এটা নিয়ে কমপ্লেন করার লেভেলে ঢাকা ইউনিভার্সিটিতে কালকে যে ভোটাভুটি হয়েছে কিংবা যে ভূমিকা ছিল প্রশাসনের, এটা কমপ্লেন করার লেভেলে এটা কিন্তু ছিল না। এইটুক টুকটাক হয়েই থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সময়ের স্বল্পতার জন্য এই আলোচনা এগিয়ে নেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।